কিছু কাজ ভালো। প্রথম দিকে আকবর মানে অতটা কুড়ো টাইপের ছিল, ঠিক আছে, মানে খুব খারাপ টাইপের ছিল। হ্যাঁ, না আকবর, আকবর শুনেন, আকবর মানে কি, আকবর 100 একটা মানুষের মধ্যে 100%-এর মধ্যে আকবর ভালো ছিল। আমি বলবো 30% ভালো ছিল, 70% খচ্চর ছিল, এটা বলবো। প্রথম জীবনে যখন যোধাকে বিয়ে করার আগে পর্যন্ত মানে 100%ই খচ্চর বলবো, একবারে ডিরেক্ট বলবো। তারপর যোধাকে বিয়ে করার পর একটু হিন্দুদের প্রতি একটু সহনশীল এলো, কারণ যোধা একটু ভালোবাসতো, যোধার ভালোবাসাতে ও একটু একটু পরিবর্তন এলো। কারণ একটা পুরুষ একটা মেয়ের সংস্পর্শেই পরিবর্তন, যদি ওর বউ যদি যোধাও যদি মানে সেরকম টাইপের হতো, তাহলে আকবর তো আরও মানে গোটা ভারতবর্ষকে আরও মানে ডোমিনেট করতে হতো। কিন্তু যোধা ভালো ছিল, যাই হোক, রাজপুতদের মধ্যে। তাই আকবরের মনটা একটু সহনশীলতা, সে ওই জন্যে তার রাজসভায় টোডরমাল স্থান পেয়েছিল, এইসব ভালো ভালো হিন্দুগুলা স্থান পেয়েছিল, যাই হোক, তানসেন টানসেন। তো ওই জন্য আকবর মানে কি, এবার ইতিহাসটা আমাদের কি, ইতিহাসটা ওই যারা লিখে কি আর করবো। এবার ইতিহাস যদি বহুত ঘাটেন দেখবেন, আমি বলছি তো, আকবরে পড়বেন, আকবরে এমন মানে হিন্দুদের ওপর চরম অত্যাচার করতো, ঠিক আছে। আর আকবরের টেন্ডেন্সি ছিল হিন্দু মেয়েদেরকে বিয়ে করবো, ও টেন্ডেন্সি ছিল, ঠিক আছে। আকবরের এরকম, তাই এরকম ব্যাপার ছিল। তা আকবর ওইগুলো হিস্ট্রিতে আমি আর যাচ্ছি না, যাই হোক। তা আকবর 100%-এর মধ্যে মানে 30% ভালো ছিল, অন্যান্য রাজার চেয়ে ভালো ছিল। বাবর টাবর তো একবারে জঘন্য, বাবর, হুমায়ুন, এরা তো একবার জঘন্য টাইপের, ঠিক আছে। শাহজাহান, এরা তো জঘন্য। এবার আকবরটা ওই মানে 100-এর মধ্যে বলতে পারি 30% মানবিকতা, হিউম্যানিটিটার মধ্যে ছিল। তাও ছিল এই যোধাবাই। হ্যাঁ, 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 ভালো ছিল ওই শেরশাহ, তারপর রানা প্রতাপ, রাজা বলতে ওই একটা রাজা, এইসব শিবাজি, এসব একবারে সারা জীবন না হিন্দু না মুসলিম সবারই জন্যে ওইসব। ও নাদির শাহ যদি না আসতো, 17 বারে একটা লোক আক্রমণ করেছে, কি করেছে কে জানে ভারতবর্ষে সেই সময়। হ্যাঁ, বিশাল। অবশ্যই নাদির শাহ যদি 17 বার না আক্রমণ করতো, কোনো ব্যাপার ছিল? একটা লোক 17 বার লুট করে চলে গিয়েছিল, ময়ূর সিংহাসন ও সব নিয়ে পালিয়েছে, আর এরা চুপচাপ বসে দেখেছিল, আর কি করবে। সেই সময় ভালো স্ট্রং কেউ ছিল না, যত বেরিয়েছে লুট করেছে, দিয়ে যতই প্যারিসে নিয়ে গিয়ে রেখেছে, ফ্রান্সে, ইংল্যান্ডে, এইসব জায়গায় রেখেছে, আর কি হবে। বেশ, যাই হোক, আর কি করা যাবে। বেশ, তা মুঘল যুগটা এখানে মনে রাখবেন, এর ডিউরেশন বা পিরিয়ডটা মনে রাখবেন 1526 থেকে 1857, ঠিক আছে। এটা একটু ভালো করে মনে রাখবেন। এর যে রুলটা হচ্ছে, মুঘল এম্পারার বাবর, এই যে একটু আগে বলছিলাম বাবর, 1526 থেকে 1530-এ জন্ম। তারপরে হুমায়ুনের জন্ম। তারপরে কে পরপর আসছে, বাবার হলো আবার জ্বর সারিল না ঔষধে, যে ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা মনে রাখবেন। যাই হোক, বাবার হলো আবার জ্বর সারিল না ঔষধে, এটা হিস্ট্রি ফর্মুলা। মুঘল কে বাবরের পর কে এসেছিল, এরকম পরীক্ষা আসে যে বাবরের পর হুমায়ুন এসছে, হুমায়ুনের পর কে এসছে আকবর। এটা যদি না মনে রাখতে পারেন, তাহলে ওই মনে রাখবেন বাবার হলো আবার জ্বর সারিল না ঔষধে, তো এইটা মনে রাখলেই হয়ে যাবে। যাই হোক, শর্টকাট, ঠিক আছে। এবার বাবরে আসছি। বাবর মনে রাখবেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করছে বাবর এসে। এবার বাবর কি করছে, বাবর পিতার দিক থেকে ছিল তিমুর, ঠিক আছে, বা তৈমুর যেটা বলছি, এবং চেঙ্গিস খান ছিল মাতার দিক থেকে। এবার বাবর যে এই লোক মানে 11 বছর বয়সে সে রুলার হয়ে যাচ্ছে। সমরখন্দ বলে একটা জায়গা আছে, দেখবেন যদি কোনোদিন যান, সেখানে গেলে বুঝতে পারবেন। 11 বছর বয়সে তাকে সমরখন্দের শাসক হয়ে গেল বাবর। এবারে এর মনোভাবটাই ছিল যেমন করে ভারতবর্ষে যত জায়গা আছে ক্যাপচার করব, এই ধান্দাবাজ লোক ছিল। তা প্রথমেই কাবুল দখল করে নিল 1504 খ্রিস্টাব্দে। কাবুল খুব আসে পরীক্ষায়। এ ভারতে অ্যাটাক করেছিল 5 বার, জাস্ট সম্পদ লুটার জন্যই 5 বার অ্যাটাক করে, যত পায়ে পেরিয়েছে জায়গাগুলো লুট করেছে। বাবর ফার্স্ট অ্যাটাক অফ ইন্ডিয়ায় 1519 খ্রিস্টাব্দে বেহারা বলে একটা জায়গা আছে, সেখানে বাবর প্রথম কি করছে, অ্যাটাক করছে 1519 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ফার্স্ট প্লেস ক্যাপচার করছে। নেক্সট 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ, যেটা বলি না, খানোয়ার যুদ্ধ, রাণা সংগ্রাম সিংয়ের সঙ্গে 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ করছে, ঠিক আছে, খানোয়ার যুদ্ধ যেটা বলছি। নেক্সট যেটা 1528 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ চান্দ্রি ডিফিটেড অ্যানাদার রুল
ঠিক আছে, মেদিনী রাজ। বাবর আবার কী করছে, চান্দ্রি যুদ্ধ করছে, দিয়ে মেদিনী রাজকে পরাজিত করছে। দেখবেন কদিন আগে একটা সিনেমা হচ্ছে স্ত্রী 2 এ, একটা গান হচ্ছে দেখবেন, সেই স্ত্রী 2 এ চান্দ্রিতে একটা ওই নাচছে, কি তামান্না ভাটিয়া নাচছে, তা ওইখানে কিন্তু ওই চান্দ্রি বললো না, এই আজকে এখানে চান্দ্রি, দেখবেন ওই গেটটা আছে, কাটিঘাট না কি বলছে গেটটার নাম, তো ওইখানে সিনেমাটা হয়েছে যায় চান্দ্রি বলে, দেখবেন ওই গানটা শুনবেন, সে তামান্না ভাটিয়ার যে আইটেম সং আছে ওই প্রসঙ্গে এখানেও একটু আছে, ওই চান্দ্রি জায়গাটা আছে। যাই হোক, তা ব্যাটেল অফ চান্দ্রিতে কী করলো, চান্দ্রি যুদ্ধে 1528 খ্রিস্টাব্দে বাবর কী করলো, মেদিনী রাজকে পরাজিত করলো। এগুলো ভালো সব ব্যাটেল কটা মনে রাখতে হবে, যে চান্দ্রি ব্যাটেল, তারপরে খানোয়ার ব্যাটেল, তারপরে ঘগরা ব্যাটেল, ঘগরা যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে ঘগরা যুদ্ধ বা ঘরঘরা যুদ্ধ বলছি যেটাকে, সেটাতে মোহাম্মদ লোদিকে কী করলো, মোহাম্মদ লোদিকে আফগান মোহাম্মদ লোদিকে পরাজিত করলো, এত কিছু করলো। যাই হোক, এবার বাবরের আত্মজীবনীর নাম বহু আছে, যে বাবরনামা বা তুজুকি বাবরি তার আত্মজীবনীর নাম। এই আত্মজীবনীটা কোন ভাষায় লেখা মনে রাখবেন, তুর্কি ভাষায়। কোন ভাষায় লেখা, তুর্কি ভাষায়। বেশ, হয়ে গেল। এবার বাবর কত সালে মারা যাচ্ছে মনে রাখবেন, 1530 খ্রিস্টাব্দে বাবর মারা যাচ্ছে, 1530 খ্রিস্টাব্দে বাবর মারা যাচ্ছে। যে কটা ইনফরমেশন বললাম এগুলাই পরীক্ষা আসে, এই যুদ্ধ থেকে একটা হয়তো দিয়ে দিতে পারে কোন সময়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যেটা, এই যুদ্ধ থেকে হয়তো একটা পেয়ে যেতে পারে। আমার কথা শোনা যাচ্ছে না? তাহলে ওই আপনি শুনতে পাচ্ছেন না, তাহলে কোনো প্রবলেম আছে নি নেটওয়ার্কে, তাহলে আপনার প্রবলেম আছে, আমার তো কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই। আপনার দেখেন আত্মজীবনী তুজুকি বাবরি, হ্যাঁ তুজুকি বাবরি বা বাবরনামা, ওর আত্মজীবনীর নাম হলো তুজুকি বাবরি বা বাবরনামা, ঠিক আছে। ওটা কোন ভাষায় লেখা মনে হয়, তুর্কি ভাষায়, ভাষাটা জানতে হবে যে কোন ভাষায় লেখা, তুর্কি ভাষায় লিখেছিল, ঠিক আছে। নেক্সট আসছি বাবরের পর এবার হুমায়ুন। এবার বাবরের পুত্র ছিল মহামান্য বিখ্যাত সেই হুমায়ুন। তা যাই হোক, সন অফ বাবর, তা বাবরের পুত্র এবার হুমায়ুন আসছে, এ মহিম বেগম। যাই হোক, বাবরের এবার এই হুমায়ুন কী করছে আমরা দেখি। এবার হুমায়ুন কী করলো, সমগ্র এই যে এম্পায়ার, সমগ্র রাজ্যটাকে কী করলো, 3 ভাইকে দিয়ে দিল, আসকারি এবং হিন্দাল এবং কামরান, এই 3 জনের মধ্যে কী করলো, ভাগাভাগি করে দিল। এবার ব্যাটেল অফ চৌসার যুদ্ধ হচ্ছে 1539 খ্রিস্টাব্দে মনে রাখবেন। সে কী করছে, ফার্স্ট টাইম শেরশাহকে পরাজিত করে দিচ্ছে চৌসার যুদ্ধে। 1540 খ্রিস্টাব্দে আবার কী করছে, শেরশাহ আবার কী করছে, হুমায়ুনকে পরাজিত করে দিচ্ছে, ঠিক আছে। কোন যুদ্ধে, কৌনজের যুদ্ধে শেরশাহ আবার একে পরাজিত করে দিচ্ছে। এবার তাহলে এই যে এখানে দুটো যুদ্ধ পাচ্ছি বাবরের হুমায়ুনের সময়, একটা হলো চৌসারের যুদ্ধ 1539, আর একটা পাচ্ছি কৌনজের যুদ্ধ 1540। চৌসারের যুদ্ধে বাবর কী করছে, শেরশাহকে পরাজিত করছে, আর 1540 কী করছে, শেরশাহ বাবরকে পরাজিত করে দিচ্ছে, ঠিক আছে। এ বাবরকে হচ্ছে হুমায়ুনকে পরাজিত করে দিচ্ছে। এবার এইখানে হুমায়ুনের যে কি বলবো, হুমায়ুনের বোন, ঠিক আছে, সে বোন কী করলো, একটা বাবু এই হুমায়ুনকে নিয়ে একটা আত্মজীবনী লিখলো, সেটার নাম কি, গুলবদন বেগম বা হুমায়ুন নামা। এটাও বহুবার পরীক্ষা আসে। এবার হুমায়ুন আবার দিল্লিতে স্থাপন করলো, যেটা হলো দিন পনাহ বলে একটা জিনিস, ঠিক আছে, 1533 খ্রিস্টাব্দে স্থাপন করলো। এটা অতটা ইম্পর্টেন্ট না। ওই বাবরের যে সিস্টার, সে যে একটা গ্রন্থ লিখেছিল বাবর বলছি হুমায়ুনের আত্মজীবনী নিয়ে একটা গ্রন্থ লিখেছিল, হুমায়ুনের সিস্টার গুলবদন বেগম বা হুমায়ুন নামা। এটা ভালো করে মনে রাখবেন, এটাই কোয়েশ্চেনটা আসে, আর ওই যুদ্ধ কটাইলে আসবে। নেক্সট আসছি আকবর। এই এতক্ষণ বলছিলাম আকবর, এবার আকবর আসছি, দেখা যাক আকবর কী করছে। 1533-এ দিন পনাহ বলে একটা মানে কি বিল স্থাপিত করেছিল, একটা স্মৃতিস্তম্ভ স্থাপিত করেছিল দিল্লিতে 1533 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এটাই বলতে চাইছি, আর কিছু না। নেক্সট আকবর আসছি। আকবর 1556 থেকে 1605 কী করেছে দেখেন। আকবরের পুরো নামটা অনেক সময় পরীক্ষা আসে, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এটা ভালো করে মনে রাখবেন। সন অফ হুমায়ুন অ্যান্ড হামিদা বানু বেগম হুমায়ুনের পুত্র এই আকবর, ঠিক আছে। হুমায়ুনের পুত্র কে ছিল, আকবর, আর কে, হামিদা বানু বেগমের।
এ জন্মগ্রহণ করছে, আকবরের জন্ম খুব ইম্পর্টেন্ট, অমরকোটে জন্মগ্রহণ করছে 1542 খ্রিস্টাব্দে, ভালো করে মনে রাখবেন। তারপরে আকবরের সময় দুটো যুদ্ধ হচ্ছে, আমরা জানি একটা পানিপথের প্রথম যুদ্ধ, আর একটা আকবরের সময় প্রথম যুদ্ধ বলছি, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আকবরের সময়, সেটা হলো 1556 খ্রিস্টাব্দে 2 নভেম্বর। ঠিক আছে, সে কাকে পরাজিত করছে আকবর? পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু বলে একজন ব্যক্তি তাকে পরাজিত করছে, এটা খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। আর আকবর বিয়ে করছে সালিমা বেগম, ঠিক আছে, সালিমা বেগমকে বিয়ে করছে, একটা বিয়ে করেনি, বহু বিয়ে করেছে, যাই হোক একটা জাস্ট বললাম। এবার 1561 খ্রিস্টাব্দে আকবর কী করলো, মেবারে মালওয়ার রাজা বাজ বাহাদুরকে পরাজিত করছে, 62তে মনে রাখবেন রাজভরমলকে পরাজিত করছে, এবং তার এই যে রাজভরমলের কন্যা, এই যে যোধাবাই, একটু আগে বলছিলাম সেই যোধাবাইকে আবার কী হচ্ছে, বিয়ে করছে। মানে যোধাবাই অপরূপ সুন্দরী ছিল, মানে এত সুন্দর উর্বশী ছিল রাজপুতের মেয়ে, আর রাজপুতের মেয়েরা এমনিতে খুব দেখতে ভালো হয়, আর গয়না টয়না পরে তো সোনা দানা পুড়ে একবারে সেই দেখতে। এবার আকবর দেখলে না, একে তো বিয়ে করতেই হবে, ছাড়া যাবে না, যাই হোক। আর রাজাদের সেই সময় রাজাদের মেয়ে দেখলেই মানে তো সেই সিরাজের মতো অবস্থা, মেয়ে দেখলেই মানে আমাকে তাকে পেতেই হবে, বিয়ে করতেই হবে, এরকম ব্যাপার, যাই হোক। তা আকবর বিরাট রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল একবারে, যে যোধাবাইকে বিয়ে করতেই হবে, আর আমাকে কী করতে হবে, এই রাজা ভরমলকে যেমন করে পরাজিত করতে হবে। যাই হোক, রাজা ভরমল আর কি করবে, হেরে গিয়েছে, তখন মেয়েকে দিয়ে দিল, কিছু করার নাই। বেশ, নেক্সট দেখেন, এইটা খুব পরীক্ষা আসে যে আকবর 1572 খ্রিস্টাব্দে গুজরাটে কী করলো, গুজরাট ক্যাপচার করলো 1572 খ্রিস্টাব্দে। সেই গুজরাট মানে কি জিতে গিয়েছে, সেই উপলক্ষে বেটা কী করছে, ফতেপুর সিক্রি নির্মাণ করে ফেলছে। এটা পরীক্ষা আসে, আগ্রার কাছে ফতেপুর সিক্রি, বলতে পারে যে এই আকবর গুজরাট বিজয় উপলক্ষে আগ্রাতে কোন নগর স্থাপন করেছিল, মনে রাখবেন ফতেপুর সিক্রি। এটা বহুবার এসেছে যে ফতেপুর সিক্রি প্রতিষ্ঠাতা কে করেছিল, আকবর। ঠিক আছে, তাহলে ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠিত করেছিল আকবর কত সালে, 1572 খ্রিস্টাব্দে গুজরাট বিজয় উপলক্ষে তিনি একটা সিটি নির্মাণ করেছিলেন। নেক্সট, এবার দেখেন 1575 খ্রিস্টাব্দে কনস্ট্রাক্টেড প্রেয়ার হাউস ইবাদতখানা ইন ফতেপুর। এবার এই ফতেপুর সিক্রিতে তিনি আর একটা নির্মাণ করলেন ইবাদতখানা। ঠিক আছে, নেক্সট বলছি, নেক্সট 1585 খ্রিস্টাব্দে যেটা বলছি ভিজিটেট করছে তিনি, আবার তার কোর্ট পয়েন্টে অত দরকার নেই, যাই হোক। 1576 খ্রিস্টাব্দে হি ডিভিডেড মহারানা প্রতাপ সিং, এইটা খুব ইম্পর্টেন্ট যে 1576 খ্রিস্টাব্দে আবার কী করছে, মহারানা প্রতাপ সিংহকে হলদিঘাটের যুদ্ধে পরাজিত করছে। এই আকবর কিন্তু মহারানা প্রতাপ সিংহকে কিন্তু পরাজিত করতে পারতো না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, মহারানা প্রতাপ সিংহ হিম্মত ছিল না পরাজিত করা আকবর, কিন্তু জাস্ট কী করলো, মানে আকবর ধোকা দিয়ে মহারানা প্রতাপকে হারিয়েছে। ঠিক আছে, আকবরে দেখবেন সেই মহারাষ্ট্র পড়েছিলেন কি, রাজপুত জীবন সন্ধ্যা পড়েছিলেন কেউ, বিখ্যাত উপন্যাস রাজপুত জীবন সন্ধ্যা পড়েছিলেন, বিখ্যাত উপন্যাস রাজপুত জীবন সন্ধ্যা পড়েছিলেন? তা সেই রাজপুত জীবন সন্ধ্যা পড়লেই এই মহারানা প্রতাপ সিংয়ের ব্যাপারে আরও জানতেন। যাই হোক, তা মানে আকবরকে খচ্চ টাইপের লোক, মহারানা প্রতাপ সিংহকে সেই সময় হারাইতে পারেনি, মানে মহারানা প্রতাপ সিংহ মানে এমন লোক ছিল, কি বলবো, মানে ওকে হারানো খুব টাফ ছিল। আকবর বহু চেষ্টা করে লাস্টে ধোকা দিয়ে এই মহারানা প্রতাপকে হারিয়েছিল। যাই হোক, বেশ, নেক্সট মেনটেন স্কলাস্টিক, দেখেন নেক্সট মেনটেন স্কলাস্টিক অ্যাসেম্বলি ইন হিজ কোর্ট দেয়ার আর ফলোস। এবার আকবর কী করছে, তার রাজসভায় কতজনকে সভাকবি নির্মাণ করছে, এইগুলো থেকেও একটা কোয়েশ্চেন আছে। যে আবুল ফজল, ফার্স্টে দেখেন আবুল ফজল, এই আবুল ফজল যেটা বলছি, এ আকবরের আত্মজীবনী লিখেছিল আইনি আকবরী বা আকবর নামে, এটা ভালো করে মনে রাখবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট যে আকবরের আত্মজীবনীর নাম কি, আইনি আকবরী। যেমন বাবরের আত্মজীবনী নাম তুজুকি বাবরি, যেমন হুমায়ুনের আত্মজীবনী নাম হুমায়ুন নামা বা গুলবাদন বেগম, এগুলো কিন্তু পরীক্ষাটা আসে, ভালো করে মনে রাখতেই হবে, কিছু করার না। এই আবুল ফজল
এ ছিল কি মনে রাখবেন, আবুল ফয়জল, ওটা ফজুল ছিল, এটা আবুল ফৈজি। আবুল ফৈজি বলে একজন ছিল, আবুলের আবার ভাই, সে আবার পার্সিয়ান পোয়েট ছিল এবং ট্রান্সলেটেড মহাভারত কী করেছিল, অনুবাদ করেছিল কি পার্সিয়ান ভাষায়। এইটা মনে রাখবেন, রজমনামা বলে পার্সি ভাষায় অনুবাদ কে করেছিল, আবুল ফৈজি। আবার অনেকে আবুল ফজল করে দেয়, আবুল ফজল আর ফৈজি আলাদা। আবুল ফজল হলো মানে আলাদা লোক, আবুল ফৈজি হইলে আলাদা। আবুল ফজল কী করছে, সে আইনি আকবরী বা আকবরনামার আত্মজীবনী লিখছে, আর আবুল ফৈজি কী করছে, সে তার ভাই কী করছে, এই রজমনামার পার্সি অনুবাদ করছে। অনেকে এই রজমনামাটা অনেক সময় পরীক্ষা আসে, অনেকেই আবুল ফজলই মারে, আর আবুল ফজল মারবে ওই নেগেটিভ 0 খাবে। যাই হোক, নেক্সট আসছে মিয়া তানসেন। রজমনামা মহাভারতে অনুবাদ করেছিল রজমনামা পার্সিতে আবুল ফৈজি। ঠিক আছে, আবুল ফৈজি। নেক্সট বলছি হ্যাঁ, ফার্সি না পার্সিয়ান। হ্যাঁ, নেক্সট আসছি মিয়া তানসেন, কোড মিউজিশিয়ান। যে রামতনু ওয়াজ হিজ অরিজিনাল নেম কী ছিল, রামতনু মিয়া তানসেন। কোড মিউজিশিয়ানের সঙ্গীতজ্ঞ ছিল, আমরা জানি, সবাই জানি তানসেনের প্রকৃত নাম কী ছিল, বহুবার পরীক্ষা আসে। রামতনু তার অরিজিনাল নাম ছিল, ঠিক আছে, এবং কম্পোজ রাগা, তারপরে রাজ দরবারি ইন অনার অফ আকবর। এরকম মিয়া তানসেনের প্রকৃত নাম কি, বহুবার WBCS এতে অনেকবার এসছে। বীরবল, এবার দেখেন আকবরের কোর্ট ছিল বীরবল প্রকৃত নাম কি ছিল, পরীক্ষা অনেক সময় আসে। বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। এই প্রকৃত নামগুলো সবগুলাই দেখেন হিন্দু। এই যোধাবাইকে বিয়ে করার পর সব হিন্দু রাখছে, এদেরকে পরবর্তীকালে আবার মুসলিম নাম দিয়ে দিয়েছিল। তাহলে কেমন খচ্চর দেখেন, হিন্দু লোককে মুসলিম নাম দিয়ে দিচ্ছে, তাহলে ভালো লোক কী করে বলবো বলেন। আকবর মানে চরম খচ্চর, সব মুঘলে সব কটাই খচ্চর ছিল। যাই হোক, রাজা টোডরমল এ আবার কি, আকবরের ফিনান্স মিনিস্টার ছিল। এ কী করেছিল, ট্রান্সলেট করেছিল ভগবত পুরাণ পার্সিয়ান ভাষায়। ভগবত পুরাণকে এ আবার ট্রান্সলেট করেছিল টোডরমল। অনেক সময় যে আকবরের অর্থমন্ত্রী কে ছিল বা ফাইন্যান্স মিনিস্টার কে ছিল, টোডরমল। ঠিক আছে, তারপরে আকবরের মিলিটারি কমান্ডার ছিল মান সিং। ঠিক আছে, তারপরে বদায়ুনি ছিল একজন হিস্টোরিয়ান। আকবরের আসো একজন হিস্টোরিয়ানকে ছিল বদায়ুনি, যে কী করেছিল, রামায়ণকে আবার পার্সি ভাষায় অনুবাদ করেছিল। দেখেন, হিন্দুর প্রভাবটা আকবরের সবাই ছিল। যাই হোক, তুলসীদাস এ আবার কী ছিল, হিন্দি পয়েট হু রোট রামচরিত মানুষ। আমরা জানি তুলসীদাস রামচরিত মানুষকে লিখেছে, তুলসীদাস। এ আকবরের সবাই ছিল। তাহলে এই লোকগুলো আকবরের সবাই ছিল, এইগুলা ঝেড়ে মুখস্থ করতে হবে। কিন্তু আমি বলে দিলাম কে কে ছিল, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট বদায়ুনি ওই রামায়ণকে পার্সি ভাষায় অনুবাদ করেছিল। এবার আসছি জাহাঙ্গীর দেখেন, সেলিম ওয়াজ হিজ রিয়েলার নেম। ঠিক আছে, আর্লিয়ার নেম, পূর্বের নাম ছিল সেলিম। তারপরে আকবর তাকে আবার শাইখ বাবা বলতো। ঠিক আছে, যাই হোক, তারপরে আকবরের পুত্র ছিল, আমরা সবাই জানি, জাহাঙ্গীর, এবং যোধাবাইয়ের মানে এই আকবর এবং যোধাবাইয়ের পুত্র ছিল জাহাঙ্গীর। যাই হোক, তা হি ম্যারিড ইন আফগান উইডো, সে একটা বিধবাকে বিয়ে করেছিল, মেহেরুন্নেসা। জানেন সবাই, সে আকবর জাহাঙ্গীর বিয়ে করেছিল মেহেরুন্নেসাকে 1611 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং লেটার হি গেভ হার দ্য টাইটেলস নূরমহল, নূরজাহান এবং পদসা বেগম। পরবর্তীকালে সে টাইটেলও মেহেরুন্নেসা পরবর্তীকালে টাইটেল ধারণ করেছিল। এটাও বহুবার পরীক্ষা আসে। মেহেরুন্নেসা কী কী টাইটেল নিয়েছিল, নূরমহল, নূরজাহান, তারপরে পদসা বেগম। ঠিক আছে, তাই এইগুলা একটু মনে রাখতে হবে যে কী কী টাইটেল গ্রহণ করেছিল মেহেরুন্নেসা। এবার এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরের সময় কে এসেছিল ওরা সবাই, উইলিয়াম হকিন্স। খুব ইম্পর্টেন্ট যে ওর সময় কে এসেছিল, উইলিয়াম হকিন্স এসেছিল, এটা ভালো করে মনে রাখবেন, 1609 খ্রিস্টাব্দে। আর স্যার টমাস রো এসেছিল। আর তার রাজসভায় কোন দূত এসেছিল, মনে রাখবেন, স্যার টমাস রো।
তারপরে এই জাহাঙ্গীরের সময়কালটাকে বলছে গোল্ডেন এজ অফ মুঘল পেন্টিং। জাহাঙ্গীরের সময়কালে অসাধারণ মুঘল পেন্টিং আছে, এই জন্যে মানে গোল্ডেন এজ বলা হয় জাহাঙ্গীরের সময়কালকে, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তারপরে আনারকলি ওয়াজ জাহাঙ্গীর লাভার, জাহাঙ্গীর লাভার ছিল, মনে রাখবেন। আনারকলি বলে একজন ব্যক্তি আছে, সেটা একটু মনে রাখবেন। এবার জাহাঙ্গীরেরও আত্মজীবনী আবার পাচ্ছি, তুজু কি জাহাঙ্গীর, এটা এটা কোন ভাষায় লিখে? পার্সিয়ান ভাষায়। তাহলে এইটুকু পেলাম। নেক্সট আসছি শাহজাহান, শেরশাহ বলছি শাহজাহান। নেক্সট আসছি শাহজাহানে কী পাচ্ছি? শাহজাহানের পূর্ব নাম পাচ্ছি খুররম, এটা সবাই জানি। শাহজাহানের সময়কে বলছে গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার, গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার, গোল্ডেন এজ অফ মুঘল পেন্টিং বলা হয় জাহাঙ্গীরকে, আর গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার সেটা, বা প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয়? শাহজাহানের সময়কালকে বলা হচ্ছে, এটা একটু ভালো করে মনে রাখবেন। তারপরে শাহজাহান যে তাজমহল নির্মাণ করছে কত সালে? 1631 খ্রিস্টাব্দে এই তাজমহল আমি দেখে এসেছি। যাই হোক, ইন মেমোরি অফ হিজ ওয়াইফ অ্যান্ড কমপ্লিটেড 1653 খ্রিস্টাব্দে। শাহজাহান এমন লোক ছিল, খচ্চর দেখেন, শাহজাহান এত কষ্ট করিয়ে তাজমহলটা নির্মাণ করে দিল, বইয়ের স্মৃতিতে নির্মাণ করলো, তা সবারই হাত কেটে দিল আর তাদেরকে মেরে পুঁতে রেখে দিল, যাতে দ্বিতীয়বার আর কেউ যাতে তাজমহল নির্মাণ না করতে পারে। তাহলে কীরকম খচ্চর লোক, তাহলে বউকে এই ভালোবাসা বাজল, মানে ওই একটাই হবে তাজমহল, আর লাইফে আর কেউ যেন না করতে পারে, তাহলে কীরকম খচ্চর ছিল ভাবেন। তা যাই হোক, গেলে বুঝতে পারবেন তাজমহল আমি ঘুরে এসেছি, এমন পর্যন্ত ছবিও আমার কাছে আছে এখনও পর্যন্ত। ব্যাঙ্কস অফ যমুনা রিভার ইন উত্তরপ্রদেশ, ঠিক আছে। তারপরে শাহজাহানের আবার পুত্র আসছে ঔরঙ্গজেব। এবার ঔরঙ্গজেব সম্বন্ধে একটু দেখি, যেগুলো মেন আমি সেগুলাই তুলেছি, দুনিয়ার অনেক তথ্য আছে, আপনাদের অত দরকার নেই, ঠিক আছে। ঔরঙ্গজেব দেখেন আবার কি করছে, এ আবার একটা উপাধি ধারণ করছে জিন্দাপীর, খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষা আসে। এই ঔরঙ্গজেব আবার কি মিউজিক আর ড্যান্সকে বন্ধ করেছিল। এতদিন খুব বাইজি নাচ চলতো, মদ খেয়ে বাইজি নাচ চলতো, তারপরে কি বলবো মেয়ে নিয়ে মানে নানান কীর্তিকলাপ চলতো, এতদিন পর্যন্ত চলছে। এই ঔরঙ্গজেব এসে কী করলো, এসব মিউজিক ডান্স সব এভরিথিং সব কিছু ব্যান্ড করে দিল, না এগুলো করা যাবে না, এগুলো আমাদের ইসলাম ধর্মে মানে কি করা ঠিক হবে না, সব কিছু বন্ধ করে দিল। এটা পরীক্ষা খুব আসে যে মিউজিক ডান্সকে বন্ধ করেছিল ঔরঙ্গজেব, সে কি তাকে কী বলে জিন্দাপীর। আর এটাই মনে রাখবেন যে লাস্ট মোগল এম্পায়ার কে ছিল, মনে রাখবেন ঔরঙ্গজেব। এবং এই ঔরঙ্গজেব একটা খারাপ কাজ করেছিল, কাকে হত্যা করেছিল বহুবার পরীক্ষা আসে, গুরু তেজ বাহাদুরকে হত্যা করেছিল, গুরু তেজ বাহাদুরকে। নবম শিখ গুরু, কোন শিখ গুরুকে হত্যা করেছিল? মনে রাখবেন নবম শিখ গুরু তেজ বাহাদুরকে হত্যা করেছিল। আর আকবর কত সালে আকবর বলছে ঔরঙ্গজেব মারা যায় কত সালে? ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিল? গুরু তেজ বাহাদুর। কত সালে মারা যায়? 1707 সালে, 20 ফেব্রুয়ারি। এটাও বহুবার পরীক্ষা আসে, তো মনে রাখবেন। এবারে তাহলে এই হলো মুঘল সাম্রাজ্য শেষ। এবার একটু মারাঠা এস দিলি মানে আমাদের মোটামুটি মিডিয়াভেল কমপ্লিট, যেটা আমি ইম্পর্টেন্ট যেটুকু দরকার ছিল আমি পড়িয়ে দিলাম। এবার আসছি মারাঠাতে ছত্রপতি শিবাজি। গেটে মারাঠাদের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল ছত্রপতি শিবাজি। বনশাল বংশে জন্মগ্রহণ করেছিল, যাই হোক, ঠিক আছে, বনশাল বংশে জন্মগ্রহণ করেছিল। এবার ছত্রপতি শিবাজি সাহুজি ভোসলে এবং জিজাবাইয়ের পুত্র ছিল। দাদাজি কণ্ডদেব ছিল তার অভিভাবক, এটা খুব আসে পরীক্ষায়। তার ফার্স্ট প্লেস টর্না ক্যাপচার করেছিল 1646 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবেন। তারপরে 1666 হি ভিজিটেড ঔরঙ্গজেব কোর্ট অফ আগ্রা, ও আগ্রা পরিদর্শন করেছিল 1666 খ্রিস্টাব্দে এটা। আর সে একটা উপাধি ধারণ করেছিল ছত্রপতি, ঠিক আছে, এবং অ্যাজিউম টাইটেল, ঠিক আছে, যে হাইদা বর্ধনক, ঠিক আছে, এই যে মদস্যাক এই যে টাইটেলটা গ্রহণ করেছিল ছত্রপতি, এটা খুব আসে যে ছত্রপতি টাইটেলটা কখন গ্রহণ করছে সেটা খুব আসে, এটা মনে রাখবেন। এ মারা গিয়েছিল মাত্র 53 বছর বয়সে মারা গিয়েছিল, 53 বছর বয়সে মারা গিয়েছিল, যাই হোক, 1680 খ্রিস্টাব্দে। এবার শাহু বিকাম ছত্রপতি ইন 1674। হয়েছে? হ্যাঁ ভালো কিছু, না ভালো কিছু কাজ করার জন্য গ্রহণ করেছিল ছত্রপতি। লোকেও ওকে জনগণও ওকে বলতো যে ছত্রপতি, ঠিক আছে।
তো ভালো কাজ, তো প্রচুর দান করতো, প্রচুর মানে মারাঠা সাম্রাজ্যকে তো ওই তো রক্ষা করেছিল। মারাঠা সাম্রাজ্য যে বলে একটা সাম্রাজ্য ছিল, তো ওর জন্যই তো ছিল, বুঝতে পারলেন? মারাঠা সাম্রাজ্যটা যে হ্যাঁ, তিনি উপাধিটা ধারণ করেছিল। যাই হোক, এবার মনে রাখবেন দেয়ার ওয়ার 7 পেশোয়ার্স, ঠিক আছে? এই পরপর 7 পেশোয়ার্স নামগুলো একটু মনে রাখবেন। এদের পরপর কে পরীক্ষা আসে যে বালাজি বিশ্বনাথের পর কে রাজা হয়েছিল? বালাজি বাজিরাও, সেই বাজিরাও সিনেমা দেখেছেন। তারপর বাজিরাওয়ের পর কে হয়েছিল? মাধবরায়। তারপরে কে হয়েছিল? এরকম করে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট, বাজিরাও 1 ওয়াজ, ঠিক আছে, অ্যাবলেস্ট অ্যান্ড বাজিরাও 2 ওয়াজ উইকেস্ট। কে ছিল উইকেস্ট? সবজি ছিল, বাজিরাও 2 উইক ছিল। যাই হোক, এবার মারাঠা চিফ মিনিস্টারদেরকে কী বলা হতো? পেশোয়া। মারাঠা চিফ মিনিস্টারদের কী বলা হতো? পেশোয়া। ফার্স্ট মারাঠা যুদ্ধ কবে হচ্ছে? 1775 থেকে 82 খ্রিস্টাব্দে। সেকেন্ড মারাঠা যুদ্ধ কবে হচ্ছে? 1803 খ্রিস্টাব্দে। থার্ড মারাঠা যুদ্ধ 1816। মারাঠা স্ক্রিপ্ট, মারাঠা স্ক্রিপ্টকে কী বলা হতো? যে মোদি স্ক্রিপ্ট বলা হতো। মারাঠা স্ক্রিপ্টকে, মারাঠি লিপিদেরকে বলা হতো মোদি লিপি নামে পরিচিত ছিল। তাই এইটুকু জাস্ট মিডিয়াবেল পুরো কমপ্লিট করে দিলাম, যেটুকু যেগুলো মেন দরকার ছিল পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলেন, আশা করি